প্রথম আলো ডেইলি স্টার হচ্ছে পারপাসিভ জার্নালিজম করে, এটা সুস্থ কোনো জার্নালিজম না, রিয়েলও জার্নালিজম। আপনি আমাকে খুন করতে আসবেন আর আমি ঠেকাইতে পারবো না, এটা তো আইন বলে না। রক কাটার বিষয়গুলো নিয়ে এগুলো প্রমাণিত সত্য না। মানে যখন ডিফেন্স করেছে, আক্রমণের শিকার হয়েছে, ডিফেন্স করা আমার অধিকার। কেউ যদি আপনি বলছেন যে এটা একটা ধর্মভিত্তিক সমাজ হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত, এবং সেই ভিত্তিতেই তো 1947 সালে পার্টিশন হয়েছিল। বা অন্য অন্য ছাত্র সংগঠনে এগুলো অ্যানালিসিস করে দেখবেন, নারীদের কথা শুধু বলে, ব্যবহার করে, 5-6 জনকে সামনে রেখে দেয়। চর্চার স্টুডিওতে আজকে আমাদের অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রেসিডেন্ট নুরুল ইসলাম সাদাম। সাদাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে চর্চার সকল দর্শকদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি কবে প্রেসিডেন্ট হয়েছেন নতুন? আমাদের 26 তারিখ কাউন্সিল ছিল, কেন্দ্রীয় সদস্য সম্মেলন বলি আমরা। এটা সংগঠিত হয়েছিল চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, ডে লং প্রোগ্রাম। ওই প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের মূলত কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয় সদস্যদের প্রত্যক্ষ ভোটে। আপনার সাথে এমন সময় কথা বলছি যখন আর কয়েক সপ্তাহের ভেতরে বাংলাদেশের নির্বাচন, বড় ঘটনা। জুলাই আন্দোলনের পরে বাংলাদেশে একটা নতুন নির্বাচন হচ্ছে। একটা বিষয় দেখছিলাম, আপনাদের প্যারেন্ট অর্গানাইজেশন জামায়াতে ইসলামী, প্যারেন্ট অর্গানাইজেশন তো আপনাদের না, একটু কারেকশন। আমাদের মূলত ইসলামী ছাত্র শিবির অটোনোমাসলি ফাংশন করে। আইডিওলজিক্যালি আমাদের মিল আছে অনেক অর্গানাইজেশন, মানে আপনাদের অভিভাবক সংগঠন জামায়াতে ইসলামী। এইভাবেও লিখিত পড়ি তো আমরা, কোনো ফরম্যাট। সম্পর্ক কি আপনাদের সাথে? আদর্শিক সম্পর্ক, অন্য অন্য ইসলামী দলের মতোই আদর্শিক সম্পর্ক আমাদের এখানে। টোটালি কোনো আপনাদের যে কর্মকাণ্ড, তাদের সেই কর্মকাণ্ডের সাথে জামায়াতে ইসলামের কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নাই? না, অপারেশনাল ফাংশনগুলোতে কোনো রিলেশন নাই, আইডিওলজিক্যাল রিলেশন রয়েছে। যেমন তারা ইসলামিক পলিটিক্স করে, ইসলামকে স্টাবলিশের জন্য কাজ করে। আমরাও আমাদের যে লোক তৈরি করি বা ছাত্র শিবির যে ফিলোসফি নিয়ে কাজ করে, সেটা হচ্ছে ইসলামিক ফিলোসফি, কল্যাণ রাষ্ট্রের ফিলোসফি। না, বাংলাদেশে আপনি জানেন যে ছাত্র রাজনীতির বিরুদ্ধে বড় একটা অভিযোগ বা অবজারভেশন, সেটা হচ্ছে যে এইসব সংগঠনগুলো আসলে বড় দলগুলোর মেজরিটি করে, তাদের ক্যাডার। হ্যাঁ, তো আপনারাও কি জামায়াতে ইসলামের, আপনাদের সম্পর্কেও আপনারা জামায়াতে ইসলামের আসলে ক্যাডার? না, এটা অভিযোগ সত্যতা নাই। আমাদের যেটা ভালো মনে হয়, আমাদের নিজস্ব পরিষদ আছে, যেমন কার্যকরী পরিষদ বলি আমরা। এই কার্যকরী পরিষদ নির্বাচিত হয় সদস্যদের ভোটে, এবং আমরা যে কোনো ধরনের ডিসিশন মেকিংয়ে কার্যকরী পরিষদের সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ করি। এবং যেমন কাল আমরা তারেক রহমানের সাথে দেখা করতে গিয়েছিলাম, তো এটা জামাত ইসলামের অনুমতি বা অন্য কোনো দলের অনুমতি নিয়ে যেতে হয় না। কোনো ছাত্র সংগঠনকে আমরা ডেকে নিয়ে প্রোগ্রাম করলে অথবা কোনো মিছিল করলে, কোনো প্রতিবাদ জানালে, এগুলো কোনো রাজনৈতিক দলের সাথে আমাদেরকে ডিসকাস করে করতে হয় না। আমরা ফ্রিলি যেটা মনে করি যে এটা আমাদের জন্য প্রয়োজন, রাষ্ট্রের জন্য প্রয়োজন, আমাদের আইডিওলজির জন্য প্রয়োজন, আমরা সেই কর্মসূচিগুলো নিজস্ব পরিসরে আলাপ আলোচনা করে আমাদের যে পলিটিক্যাল বডি রয়েছে, আমাদের সেক্রেটারিয়েট বডি রয়েছে, সেগুলোর সাথে ডিসকাস করে আমরা ফাংশন করি। সেটা কারো ফেভারে যেতে পারে, কারো ডিসফেভারে যেতে পারে, সেটা তাদের পলিটিক্যাল। এমন কখনো হয়েছে যে জামায়াতে ইসলাম চাইনি আপনারা সেই কাজ করেছেন? এরকম অসংখ্য প্রোগ্রামই তো আমরা করে থাকি। জামায়াতে ইসলাম খুশি না আপনাদের এই প্রোগ্রামে বা আপনাদের এই কথাবার্তায়? এরকম নিকট অতীতে হয়তো এরকম কম আছে, তবে বিভিন্ন সময় ফাংশনগুলো। যাই হোক, আপনাদের আপনি বলছেন যে আদর্শিক সম্পর্ক, তাই তো? আচ্ছা, জামায়াতে ইসলামী আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই নির্বাচন নিয়ে তারা গত কয়েকদিনে যে ইঙ্গিতটা দিচ্ছে, স্পষ্ট ইঙ্গিত। আসলে রয়টার্সের সাথে ইন্টারভিউতে জামায়াতে ইসলামের যিনি আমির তিনি বলেছেন, এবং তারেক রহমানের সাথে যে বৈঠক তাদের হয়েছে, তিনি দেখা করেছিলেন গতকালকে, সেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন যে নির্বাচনের পরে একটা ইউনিটি গভর্নমেন্ট, জাতীয় সরকার 5 বছর হলে তারা খুশি, তারা তাই চান। এ সম্পর্কে আপনার অবজারভেশন? আমার মনে হয় যে এটা এখন বর্তমান সিচুয়েশনের জন্য খুবই প্রয়োজন। কারণ জুলাই পরবর্তী যে কোনো ইস্যু নিয়ে যেভাবে মব ক্রিয়েট হচ্ছে, যে সিচুয়েশনগুলো আমাদের দেশে তৈরি হচ্ছে,
এটা কোনো গভর্নমেন্ট আসার পরেও যে আনস্টেবল সিচুয়েশন থেকে রাতারাতি পরিবর্তন করে দিতে পারবে এটা কঠিন। কারণ 17 বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদের আমলে যে দুর্বৃত্তায়ন করা হয়েছে, জুডিশিয়ারিতে হোক, সেটা ডিফেন্স ফোর্সে হোক, সেটা অ্যাডমিনিস্ট্রেশনে হোক, প্রত্যেকটা জায়গায় তো তাদের নিজস্ব এজেন্ডা পারপাস সার্ভ করার জন্য তাদের দোসরদেরকে বসিয়েছে এবং তাদের দিয়ে প্রচুর করাপশনের কাজও করিয়েছে। তো এই জায়গা থেকে একটা রাষ্ট্র হঠাৎ করে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেই রাতারাতি পরিবর্তন হবে না এবং তারা এটা হতে দেবে না। ইউনিটি তো এই গভর্নমেন্ট জায়গায়- হলে পার্থক্য কি হবে? কারণ এখনো তো এক ধরনের এখানে যেটা হয় আমাদের রাষ্ট্রে, যারা ক্ষমতায় থাকে আর যারা বিরোধী দল থাকে, বিরোধী দলের কাজ হচ্ছে ক্ষমতাসীন দলের এজেন্ডাগুলোকে চ্যালেঞ্জ করা, সেটা ভালো হোক মন্দ হোক যে কোনোভাবেই তারা সমালোচনা করার জন্য চেষ্টা করে এবং এই সমালোচনা করতে গিয়ে অনেক আছে যারা সুযোগ সন্ধানী অথবা চায় যে এই গভর্নমেন্টকে দুর্বল করে আনস্টেবল সিচুয়েশন তৈরি করতে, তারা সেই সুযোগগুলো কাজে লাগাতে পারে। তা এখন তো Unity দেশে government না হলে না এটা ঠিক আছে, কঠিন। আপনার কথা বুঝেছি, কিন্তু এখন তো দেশে কোনো বিরোধী দল নেই, আছে? নেই, বিরোধী দল কেউ নেই। এখন তো গভর্নমেন্টও বলতে আচ্ছা, নেই, তা এটা এখন ইন্টারিম তো গভর্নমেন্ট। মবের সমস্যা সবচেয়ে বেশি। হ্যাঁ, এখন তো পার্টিকুলারলি কোনো দল নাই যার ফলশ্রুতিতে 17 বছর দ্বারা বঞ্চিত হয়েছে। এই মানুষগুলো তাদের অধিকারের জন্য রাস্তায় আসছে আর একটা আওয়ামী ফ্যাসিবাদের দোসর যারা ছিল তারা এগুলোকে উস্কে দিচ্ছে। যেমন অ্যাডমিনিস্ট্রেশনে যে কু করার জন্য চেষ্টা করলো, আনসার বিদ্রোহ করার জন্য আনসার কু করার চেষ্টা করলো, এগুলো তো ঠিক নানা মব ধরনের- না। হ্যাঁ, যে মবের যে সমস্ত ইনসিডেন্ট আপনি না, আমি সাংবাদিক হিসাবে বলি যে নিউজরুমগুলোতে এখন আমার সাংবাদিক বন্ধুদের একটা বড় ভয়, তারা বলে যে আমরা কিছু কোনো লিখতে হলে- ভয় পাই, একটু কিছু লিখলে কারোর যদি মনোপুত না হয়, ফেসবুকে একটা পোস্ট দিয়ে নেমে যায়, নেমে যায়, আন্দোলন করছে। হ্যাঁ? এটা এবং ভয়াবহ সমস্যা। ধরুন একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে আপনাকে আইন সালিশ কেন্দ্র বলছে যে গত এক বছরে, মানে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 11 মাসে এই মব ভায়োলেন্সে 184 জন মারা গেছে। এবং এর একটা বড় অভিযোগ কিন্তু আপনাদের সংগঠনের দিকে। সাম্প্রতিক সময় যেটা হয়েছে, এই যে ডেইলি স্টার প্রথম আলোতে যে মব হামলা হলো, আপনাদের একজন নেতা, রাজশাহী ইউনিভার্সিটির ভিপি, উনি ওসমান হাদির মৃত্যুর পরে উনি একটা বক্তব্য দিলেন যে ডেইলি স্টার প্রথম আলো বন্ধ করতে হবে। তারপরেই দেখা গেল হামলা। তারপরে আপনাদের আরেকজন নেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, তিনি বললেন এই যে আপনার ছায়ানট, শাহবাগী, উদিচি, এগুলোকে ভেঙে তছনছ করতে হবে, তারপরে এখানে হামলা হলো। ক্লারিফিকেশন দেওয়া হয়েছে। আপনি যে প্রসঙ্গে জিনিসটা তুলে নিয়ে আসছেন, এটা আমরাও গভর্নমেন্টকে বারবার আমাদের কর্মসূচি করে বলার চেষ্টা করেছি, তাদের সাথে দেখা করে চেষ্টা করেছি। গভর্নমেন্ট এখানে নিরুপায়, উপদেষ্টাদের সাথে কথা বললে তারা নিরুপায়, কারণ তারা বলছে আমরা চেষ্টা করছি থামানোর জন্য, কিন্তু অপারেশন লেভেলে যে পুলিশ কর্মকর্তা অথবা প্রশাসনের যারা রয়েছে তারা ফাংশনাল না। কয়েকটা কারণ আছে এখানে মনে করা হচ্ছে যে পরবর্তীতে গভর্নমেন্ট যিনি আসবেন তাদের এগেইনস্টে গিয়ে পুলিশ প্রশাসন যদি এখন কাজ করে, তাহলে গভর্নমেন্ট আসার পরে আমাদেরকে আবার স্যাক করে ফেলবে অথবা শাস্তিমূলক ব্যবস্থা নেবে। আর ইন্টারিম গভর্নমেন্ট আর অল্প কয়েকদিন আছে, এই কয়েকদিনের মধ্যে তাদের আনুগত্য করে আবার অন্য আর কারোর বিরাগভাজন আমরা না হই। এই জন্য প্রশাসন একেবারেই নিউট্রাল ভূমিকা পালন করছে। নিউট্রাল বলবো না, এটাকে একেবারে ভূমিকা পালন করছে না, এটা পালন করছে না। অথচ এই মব ক্রিয়েশন হওয়ার পরপরই তো এটা দমন করার দায়িত্ব তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কোনো রাজনৈতিক দল তো এখানে গিয়ে যদি এই মব বন্ধ করতে চায় তো পাল্টা আরেকটা এখানে ভায়োলেন্স ক্রিয়েট হওয়ার সম্ভাবনা আছে। প্রশাসনকে এখানে শক্ত হতে হবে, তার গোয়েন্দা বাহিনীকে শক্ত হতে কারা হবে। করছে এই মবের ভায়োলেন্সগুলো? এটা তো স্বাভাবিকভাবেই যারা করছে সেগুলো তো বোঝাই যাচ্ছে। আনস্টেবল সিচুয়েশন তৈরি করছে। কারা হামলা করেছিল, ভাঙচুর করেছিল? না, এখানে যারা ভাঙচুর করেছিল তাদের যারা অফেন্সের সাথে জড়িত, সিসিটিভি ক্যামেরা আছে, তাদেরকে তো এটা গ্রেপ্তার করতে হবে। অনলাইনে উস্কে দিচ্ছে যারা, তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। প্রথম আলো ডেইলি স্টারের ব্যাপারে যেটা বললেন, ওইটা হচ্ছে একটা উষ্মা প্রকাশ করা, এবং ডেইলি স্টার প্রথম আলোর ব্যাপারগুলোতে যে ধরনের ফ্রেমিং করে তারা নিউজ করে ইসলামী ছাত্র শিবিরের, আমি একটু শেষ করে দিই। প্রথম আলো ডেইলি স্টার হচ্ছে পারপাসিভ জার্নালিজম করে, এটা সুস্থ কোনো জার্নালিজম না, রিয়েলও জার্নালিজম। এবং ইসলামী ছাত্র শিবিরের কোনো পজিটিভ নিউজ তারা কোনো দিন দেয় না। যখনই কোনো কিছুই পায় সেটাকে তেল থেকে তাল এটা রূপান্তর করে সেগুলো প্রচার করার চেষ্টা করে। এবং আমাদের দীর্ঘ সময় ধরে জঙ্গি নাটক সাজিয়েছে, আমাদের ঘর থেকে গ্রেপ্তার করে নিয়ে বলে হচ্ছে অস্ত্রসহ জঙ্গিসহ আমাদের গ্রেপ্তার করা হয়েছে। এরকম জঙ্গি নাটক সাজিয়ে ইসলামী ছাত্র শিবিরকে হত্যাযজ্ঞ করে তুলছিল এই প্রথম আলো ডেইলি স্টার। তো সেই জায়গা থেকে আমার ক্ষোভ থাকবে না, একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য যখন একটা পত্রিকা কাজ করে, সেই
পত্রিকার ব্যাপারে আমার খুব থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু এই ভায়োলেন্সের সাথে অগ্নিসংযোগের সাথে ইসলামী ছাত্র শিবির জড়িত কিনা আমরা স্পষ্টভাবে বক্তব্য দিয়েছি। আমাদের ঢাকায় তো এই ঘটনা ঘটেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন নির্দেশ দিবে আর আমাদের নির্দেশের বাইরে গিয়ে কেউ ভাঙচুর করবে, এটা কোশ্চিনকালেও ইসলামী ছাত্র শিবিরের পক্ষে সম্ভব না। এখানে যারা করেছে তাদের ভিডিও ফুটেজ আছে, প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেছে এবং আমরা বলেছি অপরাধী যে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। ইসলামী ছাত্র শিবির এই জাতীয় ভ্যান্ডালিজমের সাথে জড়িত না এবং এগুলোকে ইসলামী ছাত্র শিবির টলারেট করে না। তবে গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, তবে গণমাধ্যমগুলো যেন বস্তুনিষ্ঠতা তারা বজায় রাখে। এই জায়গায় ডেইলি স্টার বলেন, প্রথম আলো বলেন, তারা কোনোভাবেই তাদের বস্তুনিষ্ঠতা বজায় রাখতে মোটেও পারছে না। তারা একেবারে এজেন্ডা সেট করে ইসলামোফোবিয়া তৈরি করছে, ইসলামিস্টদের এগেইনস্টে তারা যাচ্ছে, ইসলামিস্টদের কোনোভাবেই তারা জঙ্গি প্রমাণ করতে পারলেই খুশি হয়ে যায়। এগুলো দেখবেন দীর্ঘ সময়ের এবং ইসলামী ছাত্র সেটা শিবির বলছি তর্কের খাতিরে আমি তর্কের যদি খাতিরে মেনেও না, নিই, this is the এটা fact, এটা মেনেও fact, নিই এটা যদি, fact। তাহলে তো সব মানে media এই হামলাগুলো আগুন ধরানো তো আপনারা কোনোভাবেই সমর্থন করেন না, এটা নাকি? মানুষ ক্ষুব্ধ হয়েছে। আমার কাছে যেটা মনে হচ্ছে একটা সেটা অংশ সেটা আছে কি যাদেরকে legitimate? ক্ষুব্ধ হয়ে এটা হচ্ছে ন্যাচারালি হতে পারে, অথবা কোনো একটা গোষ্ঠী এটাকে ইন্টেনশনালি কাজে লাগাতে পারে। কোনো পলিটিক্যাল পার্টি বা আমাদের ছাত্র শিবির, আমরা যে কার্যক্রমগুলো করি, আমাদের এই বাংলাদেশে রাজনীতি করতে হচ্ছে, বাংলাদেশে থাকতে হচ্ছে, এটা একটা কমন সেন্স যে আমরা একটা মিডিয়া হাউসে অগ্নিসংযোগ করে আমরা আমাদের রাজনীতি আমরা কন্টিনিউ করতে চাই। এটা তো একটা পাগলের চিন্তাভাবনাও হইতে পারে না যে একটা জায়গায় ভায়োলেট করে আমরা আবার এই বাংলাদেশি পলিটিক্স করছি। আমাদের এজেন্ডা স্পষ্ট, আমাদের কর্মসূচি স্পষ্ট, আমরা এগুলো করে তো উপকার কি? আমরা একটু বুঝি না যে প্রথম আলোতে অগ্নিসংযোগ করলে প্রথম আলো কি বন্ধ হয়ে যাবে? সে তো তার কার্যক্রম চালাবে। তাহলে আমি সাময়িক এই ক্ষতিটা করার মাধ্যমে তো আমি নিজের ক্ষতি আমি করলাম, আমি কেন এটা করব? এটা আমাদের পলিটিক্স যারা করে এটা তো নর্মাল একটা সেন্স। একটা বিষয় সাদাম, সেটা হচ্ছে এই যে মব ভায়োলেন্সের ব্যাপারে আপনাদের দিকে অনেকে আঙ্গুলি নির্দেশ করেন এই কারণে যে আপনাদের সংগঠনের একটা অতীত ইতিহাস আছে। 80s-এ 90s-এ এবং তার পরের দশকে আপনাদের বিরুদ্ধে এই ধরনের প্রচণ্ড ভায়োলেন্ট কিছু কর্মকাণ্ডের অভিযোগ আছে, আপনি এটা অস্বীকার করতে পারবেন না। রাজশাহীতে, চট্টগ্রামে, এবং আপনাদের সংগঠনের সাথে এরকম সম্পর্ক, মানে মানুষ কথার কথা বলে আর কি, সেটা হচ্ছে যে ইসলামী ছাত্র শিবির রক কেটে দেয়, এই ধরনের আপনি নিশ্চয়ই জানেন, এগুলো বলে আর কি এইটার সাথে আমি আপনার সাথে একটু শ্রদ্ধার সাথে ডিনাই করি। আমাদের দিকে তীর নিক্ষেপ করা হচ্ছে কোন কেজে? আপনাকে সুনির্দিষ্ট কেজ বলতে হবে না, কেস অনেক আছে। এটা তাহলে আপনি বললে অন্য অনেক ছাত্র সংগঠনের ব্যাপারে এগুলো অ্যাভেলেবেল বলতে পারবেন, অ্যাভেলেবেল। ওদের যদি 1000 থাকে তো ছাত্র শিবিরের ক্ষেত্রে একটা আপনি খুঁজে বের করতে পারবেন হয়তো। এটা এরকম না, বাংলাদেশে আমি দেখছিলাম লিস্ট, সেই লিস্টটা এই মুহূর্তে আমার কাছে আমি দেখছি না, কিন্তু আমি একটা লিস্ট দেখছিলাম যে কোন সময়, কোন মাসে, কোন বছরে চট্টগ্রাম সিটি কলেজে, চট্টগ্রাম কলেজে, রাজশাহী ইউনিভার্সিটির হলে কার মানে ছাত্র শিবিরের ছেলেপেলেরা কাকে অ্যাটাক করে মেরেছে, সেগুলোর পুলিশ কেসও আছে। সো আপনি যদি চান হয়তো অনেকে আপনার কাছে এই সমস্ত দিতে পারবে, কিন্তু আমাদের কাছে তার থেকে আপনাদের এখনকার যে আমি একটু বলি, আপনি তো অভিযোগটা করেছেন, এটা আপনার পক্ষ থেকে করতে পারেন। রক কাটার বিষয়গুলো নিয়ে এগুলো প্রমাণিত সত্য না। যে কেসগুলো হয়েছে, যে নিউজগুলো হয়েছে, এগুলো প্রথম আলোর 13 সালের কিছু নিউজগুলো আপনারা দেখবেন, কিন্তু সেখানে স্পষ্টভাবে আমাদের কোনো নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়নি। শোনা গিয়েছে শিবির অভিযোগে এই হাত কেটেছে শিবিরের সাথে সম্পৃক্ত থাকতে পারে, তো সুনির্দিষ্টভাবে একজনের নামে আওয়ামী আমলেও একটা অভিযোগ নিয়ে এসে তার নামে একটা মামলা হইলো, মামলা করার পরে বিচার ফয়সালা হলো না, শাস্তি হলো না, অথচ এইটাকে কেন্দ্র করেই একটা গোষ্ঠীকে আপনি ফ্রেমিং করছেন। ইসলামী ছাত্র শিবির সবসময় মানে যখন ডিফেন্স করেছে, আক্রমণের শিকার হয়েছে। ডিফেন্স করা আমার অধিকার, আমাকে আপনি মেরে ফেলবেন। আওয়ামী আমলে 103 জন আমাদের শহীদ হয়েছে ক্যাম্পাসগুলোতে, সেটা নিয়ে তো কেউ কোনো কথা বলে না যে আপনাদের 103 জনকে মেরে ফেলছে। ছাত্রলীগের কয়জনকে মারছেন আপনারা? ছাত্র দলের কয়জনকে মারছেন আপনারা? তো 103 জন যে আমাদের গুলি করে ক্রসফায়ার দিয়ে মেরে ফেললো, আপনারা দেখেছেন টিআইবির রিপোর্ট প্রকাশ, গুম কমিশন রিপোর্ট প্রকাশ করেছে, সেখানে একক ছাত্র সংগঠন হিসেবে 31% গুমের শিকার হয়েছে ইসলামী ছাত্র শিবির। ওইখানে পলিটিক্যাল পার্টির নাম আছে, বিএনপির নাম আছে, বিএনপির অঙ্গ সংগঠন থেকে শুরু করে সবার নামে 35%, এরপরে আছে ইসলামী ছাত্র শিবির 31%, তারপর আছে জামাত ইসলামী 25%, আর কোনো ছাত্র সংগঠন তো এখানে নাই। তো
যে সংগঠনের উপরে এত জুলুম নির্যাতন করা হলো, গুম করা হলো, আমাদের 7 জন ভাইকে এখনো গুমে খুঁজে পাচ্ছি না, আমাদের শত শত ভাইকে গ্রেপ্তার করা হলো, লাখ লাখ মামলা, হাজার হাজার মামলা দেওয়া হলো, লাখ লাখ আসামি করা হলো, সেই সংগঠন যখন আক্রমণের শিকার হয়ে ডিফেন্স করে বলতেছেন সেটা হচ্ছে মব ভায়োলেন্স, সেটা হচ্ছে সে আক্রমণ করছে। বুঝতে পেরেছি। তাহলে ওই 80 দশকে 90 দশকে আমি একটু কনক্লুশনটা নিই। 80-90 দশকের ছাত্র সংসদগুলো নির্বাচনগুলো আপনি একটু খেয়াল করবেন, একপাক্ষিক অ্যানালাইসিস করলে দর্শকের কাছে মেসেজটা ভুল যাবে। ওই সময় যে ছাত্র সংসদগুলো হয়েছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্যানেল সহ ইসলামী ছাত্র শিবির বিজয় অর্জন করেছে, বিএল কলেজ, খুলনা বিএল কলেজ, খুলনা কমার্স কলেজ, এমসি কলেজ, পিসি কলেজ, ভিক্টোরিয়া কলেজ, এখানে প্যানেল সহ ইসলামী ছাত্র শিবির কীভাবে বিজয় অর্জন করলো? যদি ভায়োলেন্স ইসলামী ছাত্র শিবির করে থাকে, আর অন্যরা কেন বিজয় অর্জন করতে পারলো না? ছাত্ররা আমাদের উপর আস্থা রাখছে আমাদের কর্মকাণ্ডের কারণে, এবং যেই ফ্রেমিংটা করা হচ্ছে এগুলো দীর্ঘ সময় ধরে আমাদের উপরে মিডিয়া ট্রায়াল চালানো হয়েছে। সুতরাং আপনি বলছেন যে ওই সমস্ত ভায়োলেন্সের সাথে ইসলামী ছাত্র শিবিরের কোনো যোগাযোগ নেই, কোনো ভায়োলেন্স নিজে থেকে করেনি। এই ভায়োলেন্স হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের উপর আক্রমণ করার ফলে প্রতিহত করা হয়েছে। প্রত্যেকটা জায়গায় ডিফেন্সিভ ইসলামী ছাত্র শিবির, আপনি এটা অ্যানালাইসিস করে দেখবেন। আপনারা অ্যাটাকার ছিলেন না, আপনারা ডিফেন্ডার ছিলেন, সব সময় ডিফেন্ডার। ইসলামী ছাত্র শিবির এখনো পর্যন্ত আমাকে যদি কেউ মারতে আসে আমি এখনো ডিফেন্স করব, এটা আমার আইনগত অধিকার, সংবিধান আমাকে, ল এটা আমাকে পারমিশন দিয়েছে, আমি অতটুকুই করি। এবং এই যে দিন যাচ্ছে না, এই যে 5 আগস্টের পরে একটা সময় দেখবেন মিডিয়া আমাদের যখন আবার যদি কোনো ক্রাইসিস তৈরি হয়, এই ফ্রেমিং করবে যে 5 আগস্টের পরে ওরা ভোট ডাকাতি করছে, ভোট জালিয়াতি করে ছাত্র সংসদগুলোতে জিতছে, এই ফ্রেমিংটাও মিডিয়া করবে। 15 বছর এটা করছে, আমাদের কোনো কথা তো শুনে নাই, আমাদের কোনো মিডিয়া কোনো দিন ডাকে নাই, আমাদের কথা শোনার প্রয়োজনীয়তা ফিল করে নাই। আমাদের গ্রেপ্তার করা হয়েছে, আমাকে গ্রেপ্তার করা হয়েছে একটা সাহিত্য পত্রিকার প্রোগ্রাম থেকে, সেখান থেকে নিয়ে যেয়ে সন্ত্রাস বিরোধী মামলা দিয়ে রিমান্ডে নিয়ে গেছে, ডান্ডাবিড়ি পরিয়ে 15 দিন রিমান্ডে রাখছে, ডান্ডাবিড়ি পরিয়ে। এটা কোন আইনের ভিতরে আছে? রাতের পর রাত হচ্ছে জুলুম নির্যাতন করছে, পিটাইছে, তখন আইনের কোনো প্রতিকারও নাই, কোনো পত্রিকায় কোনো নিউজও নাই। আমাদের গুম করে রাখলেও কেউ আমাদের পক্ষে দাঁড়াতো না, কেউ কোনো নিউজ করতো না। এটা ছিল আমাদের মানবাধিকারের বিষয়। আপনার কথা, আপনার সংগঠনের মানে ডক্ট্রিন হচ্ছে যে আমরা যদি হামলার শিকার হই, আক্রমণের শিকার হই, আমাদের ডক্ট্রিন শিকার হই, এটা হচ্ছে টোটালি একজন মানুষ হিসেবে এটা তার অধিকার, এটা আইন তাকে অধিকার দিয়েছে, সেই আইনের প্রয়োগটা, এছাড়া আর কিছু না। আপনি আমাকে খুন করতে আসবেন আর আমি ঠেকাইতে পারবো না, এটা তো আইন বলে না। আচ্ছা, ছাত্র রাজনীতির কথা বলি। আপনি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট, আপনারা সাম্প্রতিক সময়ে যে সমস্ত ক্যাম্পাসে ইলেকশনগুলো হয়েছে, আপনারা অসম্ভব ভালো মানে ফলাফল করেছেন। অনেকে ভাবেইনি যে আপনারা সবগুলোতে জিতবেন, 4টা ইউনিভার্সিটিতে। যদিও আপনারা নিজেদের নামে এই নির্বাচনগুলো করেননি, কারণ কি? এখানে কেউই করে নাই তাদের নামে, সবাই হচ্ছে প্যানেল দিয়েছে এবং প্যানেলের একটা নাম দিয়েছে, তবে প্যানেলটা ছাত্র সংগঠন সমর্থিত। কেন করেন? এটা ওপেন ছিল। কেন করেন? এটা আমরা মনে করেছি যে বর্তমান বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক একটা সিস্টেমের মধ্য দিয়ে আমাদের যাওয়া উচিত। 5 আগস্টের পরে জুলাইয়ের যে চেতনাটা, এটাকে আমরা আপহোল্ড করার চেষ্টা করেছি। 5 আগস্টে আমরা যে আন্দোলনে ছিলাম, ওই আন্দোলনে অন্যান্য ছাত্র সংগঠন, বিভিন্ন পেশাজীবী মানুষগুলো, খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ী, সবার অংশগ্রহণ ছিল। তো এটা ছিল একটা ইনক্লুসিভিটি, যে সকলের অন্তর্ভুক্তিমূলক একটা অংশগ্রহণের মধ্য দিয়ে ফ্যাসিবাদের থেকে এই দেশটাকে আমরা মুক্ত করতে পেরেছি। তো 5 আগস্টের পরে ক্যাম্পাসগুলোতে আমরা চেয়েছি সকল ছাত্রদেরকে নিয়ে, বিভিন্ন মতের, বিভিন্ন অ্যাঙ্গেলের স্টুডেন্টদেরকে নিয়ে এই ক্যাম্পাসগুলোকে আমরা বিনির্মাণের স্বপ্ন দেখছি। এই কারণে আমরা সকল পর্যায়ের ছাত্রদেরকে অ্যাকোমোডেট করা, তাদেরকে ইনভাইট করেছি, এবং তারা, এটা অমুসলিম হতে পারে, সেটা উপজাতি হতে পারে, তারপরে হচ্ছে মেয়েদের মধ্য থেকে আমরা ইনভাইট করেছি, আমাদের সংগঠনের পার্টিসিপেশন ছিল, অন্য সংগঠনকে আমরা ইনভাইট করেছি, যারা আমাদের ইনভাইটেশনে সাড়া দিয়েছে। আমরা আপনাকে থামাই একটু, এই প্রসঙ্গে বলি যে আপনারা অনেক মেয়েদের ভোট পেয়েছেন, অনেক মেয়েদের ভোট পেয়েছেন, তারা হয়তো ইসলামী ছাত্র শিবির করে না, কেউই করে দেয় না, হ্যাঁ, কেউই করে না, তো আপনাদের ভোট দিয়েছে, কিন্তু আপনাদের নেতৃত্বে কোনো নারী নেই। আপনারা, আপনাদের যে অভিভাবক পলিটিক্যাল পার্টি, তারাও কোনো মেয়েকে নমিনেশন দেননি বলে আমরা জানি। এটা কি একটা কন্ট্রাডিকশন না? না, এখানে একটা বড় বিষয়, ছাত্র শিবির যাদেরকে নিয়ে প্যানেল করেছে সেখানে ছাত্রী সংস্থার লোক ছিল। ছাত্রী সংস্থা হচ্ছে শুধুমাত্র ছাত্রীদের নিয়ে কাজ করে। বাংলাদেশের কনটেক্সটে আমরা এখনো এমন কোনো এনভায়রনমেন্ট ক্যাম্পাসগুলোতে বিল্ড আপ করতে পারি নাই যে ছাত্র এবং ছাত্রীরা একই সংগঠনভুক্ত হয়ে ছাত্রীদের আবরুণ নিরাপত্তা নিশ্চিত করা যায়। অন্যান্য ছাত্র সংগঠনে দেখেছি মানে নেতার কাছে নেত্রী লাঞ্ছিত হয়েছে, নেতার কাছে নেত্রী ভায়োলেন্সের শিকার হয়েছে,
তারপরে হচ্ছে নানা ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে। সেই কনটেক্সটে আমরা মনে করছি বাংলাদেশে ছাত্রীদের জন্য নিজস্ব লিডারশিপ, নিজস্ব প্ল্যাটফর্ম, নিজস্ব জায়গা থাকা উচিত, যেখানে তাদের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হবে, সেক্রেটারি থাকবে, তাদের নিজস্ব একটা সিস্টেম ব্যবস্থাপনার মধ্য দিয়ে ছাত্রী সংশ্লিষ্ট কার্যক্রমগুলো তারা পরিচালনা করবে। প্রয়োজনের আলোকে কোনো ইস্যু হলে একতাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা জাতীয় ইস্যুতে আন্দোলন করব, ক্যাম্পাসের ইস্যুতে আন্দোলন করব। তো অর্গানাইজেশন হিসেবে ভিন্ন ভিন্ন থাকা উচিত। আপনি দেখবেন অন্যান্য ছাত্র সংগঠনগুলোতেও নারী নেত্রী, বিশেষ করে ছাত্র দলের ইতিহাসে একজন কেন্দ্রীয় সভাপতি নারী আছে কিনা, বা অন্য অন্য ছাত্র সংগঠনে এগুলো অ্যানালিসিস করে দেখবেন নারীদের কথা শুধু বলে, ব্যবহার করে, 5-6 জনকে সামনে রেখে দেয়, কিন্তু তাদের লিডারশিপে আপনারা তো ট্রেন্ড সেটার হতে পারেন, আপনারা এখান থেকে লিডারশিপ তারা গ্রো আপ করা উচিত। ছাত্রী সংশ্লিষ্ট এবং জাতীয় এবং ক্যাম্পাস ইস্যুতে তাদের নিজস্ব ভয়েস রেজ করা উচিত। এবং ইসলামী ছাত্র শিবির যেহেতু ইসলামিক নর্মস, ভ্যালুসগুলো লালন পালন করে, পর্দার একটা বড় বিধান আমাদের রয়েছে। আমাদের বাংলাদেশে এই পর্দার বিধানগুলোকে ইসলামী ছাত্র শিবির ফরজ বিধান হিসেবে সেন্সিটিভলি মেনটেন করার জন্যই আমাদের একটা মৌলিক পলিসি হচ্ছে যে আমরা লিডারশিপে আমাদের ছাত্র সংগঠনে শুধু ছাত্র থাকবে, কিন্তু আমাদের সকল অ্যাক্টিভিটিস সেগুলোতে সবাই অংশগ্রহণ করতে পারবে। কিন্তু আপনারা নারী এবং পুরুষের সম অধিকারে বিশ্বাস করেন? সম অধিকার তো ইসলাম যেটা বলে আমি ততটুকুই বিশ্বাস করি। ইসলাম সম অধিকারের কথা না, সমতার বিধানের কথা বলে, ইকুয়ালিটি না, ইকুইটি, মানে ইকুয়াল জাস্টিসের কথা ইসলাম কখনো বলে না। যার যেটা প্রয়োজন সেটাকে ইসলাম পারমিশন। সব নাগরিকের সমান অধিকারে বিশ্বাস করেন? হ্যাঁ, নাগরিক তো সমান অধিকার প্রাপ্ত, এটা রাষ্ট্রের ব্যাপার, রাষ্ট্র তাকে সমানভাবে ট্রিট করবে। আপনারা ধরেন আপনার সংগঠনে একজন বিধর্মী মানে নন ইসলামিক কেউ, নন মুসলিম কেউ আপনার সংগঠনের নেতা হতে পারবে কখনো? এটা তো আমাদের পলিসি না। আমি তো ইসলামী ছাত্র শিবির, তো ইসলামকে আপনারা তো এবার একজন হিন্দুকে নমিনেশন দিয়েছেন। সেটা তো জামাতের আমির হচ্ছে না, সেটা আমির হচ্ছে না। আমাদের প্রোগ্রামে একজন হিন্দু কিন্তু আপনারা সংগঠনের সদস্য হতে পারে, তারা সংগঠনের সদস্য হতে পারবে। সে লিডারশিপে আসতে গেলে তাকে আমার আকীদাকে লালন করতে হবে। অসংখ্য অমুসলিম সমর্থক আছে, অমুসলিমদের আমাদের সিলেবাস আছে আলাদা, তারা আমাদের স্টাডি করতে পারে, তারা এখানে পার্টিসিপেট করতে পারে আমাদের সাথে প্রোগ্রামে। তাদের উপরে অনেক দায়িত্বও থাকে, বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে কোঅর্ডিনেটরের ভূমিকাও তারা পালন করে বিভিন্ন জায়গায়, অ্যাভেলেবেল আছে। এখন যেহেতু ইসলামিক ছাত্র শিবির এটা হচ্ছে আইডিওলজিক্যাল স্টুডেন্ট অর্গানাইজেশন, এটা হচ্ছে কোনো অন ইসলামিক অথবা হচ্ছে কোনো ধর্মকে মানে না, বা হচ্ছে নিউট্রালিজম যারা, এরকম কোনো প্ল্যাটফর্ম তো আমাদের না। আমরা বলছি যে আমরা ইসলামিক আইডিওলজি হোল্ড করি, এক আল্লাহ বিশ্বাস করি, এবং এক আল্লাহতে বা খ্রিস্টানরা আপনাদের সদস্য হতে পারে, সদস্য হতে পারবে। আপনারা চেষ্টা করেন, কিন্তু লিডারশিপ, যেমন জামাতে ইসলামী চেষ্টা করছে এখন হিন্দুদেরকে দলের ভিতরে নিয়ে আসা, আপনারা চেষ্টা করেন ছাত্র সংগঠন হিসেবে? আমাদের তো ওপেন, আমাদের যত প্রোগ্রাম এই বছর আমরা করেছি, গত বছর করেছি, সব প্রোগ্রামগুলোতেই অমুসলিমদের রিজনেবল একটা পার্টিসিপেশন আছে। আমরা ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম করি, আমরা সামিট প্রোগ্রামের আয়োজন করছি, আমরা বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে, সেখানে হিউজ পার্টিসিপেশন তারা করছে আমাদের কাছে এসে। দেশের স্বার্থে আমরা তো তাদেরকে দেশের নাগরিক মনে করি, আমাদের ভাই মনে করি তাদেরকে। ধর্মের কারণে তাদেরকে আমি দূরে সরে দিতে মোটেও পছন্দ করি না। এই জায়গায় রাষ্ট্র যে ট্রিটমেন্টটা তার জন্য করে, আমার সংগঠন তাকে সেই একই ট্রিটমেন্ট করে। কিন্তু আমি বলছি শুধু আইডিওলজিক্যাল জায়গা থেকে, এক আল্লাহতে বিশ্বাস যে করবে তিনি হচ্ছেন এই সংগঠনের মূল দায়িত্বে থাকতে পারবেন। যিনি বহু খোদায় বিশ্বাস করেন, একজন হিন্দু কখনো নেতা হতে পারবে না, এটা আমাদের সংগঠনে সম্ভব না। তাকে সে যদি আমার আইডিওলজি অ্যাকসেপ্ট করে আসে এবং ওপেন ঘোষণা দিয়ে আসতে পারে, তখন অমুসলিম হতে পারবে এখানে লিডারশিপ, এটা প্রবলেম নাই। সে মুসলিম ইস্যুতে কথা বলি, অনেকে বলেন এবং প্রবাবলি রাইটলি বলেন যে বাংলাদেশের এই যে কনফ্লিক্ট রাজনীতিতে ক্রমাগত চলছে আর কি, পোলারাইজেশন, তার একটা কারণ হচ্ছে যে এই দেশের মানুষের আইডেন্টিটি কি হবে সেটা এখনো নির্ধারিত হতে পারেনি। সেটা হচ্ছে আমরা কি প্রথমে বাংলাদেশি, নাকি আমরা প্রথমে বাঙালি, নাকি আমরা প্রথমে মুসলিম, নাকি মুসলিম বাঙালি, না বাঙালি মুসলিম, নাকি বাংলাদেশি জাতীয় মুসলিম, নাকি মুসলিম বাংলাদেশি। তো আপনার সংগঠনের আপনারা কি চান, মানে এই জাতির এই আইডেন্টিটি কি হওয়া উচিত? এই জায়গাগুলোতে গভর্নমেন্ট তাকে ইনিশিয়েটিভ নিতে হবে। আপনারা কি চান? আপনারা কিভাবে দেখেন? নিয়ে আসছি।
মূলত হচ্ছে একটা দেশের শিক্ষা কাঠামো যখন ভার্সাটাইল থাকে তখন এই প্রবলেমগুলো কখনোই মিটিগেট করা সম্ভব না। আমি একা চাওয়ার উপরে অনেক কিছু ডিপেন্ড করে না। প্রথমত এটা হচ্ছে বিষয়। এখানে হচ্ছে মাদ্রাসায় একটা ব্যাকগ্রাউন্ডের শিক্ষা, কওমি এক ধরনের শিক্ষা, টেকনিক্যাল এক ধরনের এডুকেশন, স্কুল এক ধরনের এডুকেশন, ইংলিশ মিডিয়াম এক ধরনের এডুকেশন। তো এক এক এডুকেশন থেকে এক এক ধরনের চিন্তা চেতনার মানুষ তৈরি হয়। এডুকেশনকে তো ব্যাকবোন বলা হয়। তো সে তার ফিলোসফি অনুযায়ী বড় হয়। ইসলামী ছাত্র শিবির যেটা মনে করে, মুসলমান হিসেবে আমার সর্বপ্রথম পরিচয় আমি একজন মুসলমান এবং সারা পৃথিবীর সব মুসলমান আমার ভাই, এটা আমার দিন ইসলাম আমাকে পারমিশন দিয়েছে এবং এইভাবে আমাকে চিন্তা করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং একটা পৃথিবীর কোনো মুসলমান আক্রান্ত হলে, কোথাও ক্ষতিগ্রস্ত হলে আমার অন্তর যেন কাঁদে, এরকম ফিলসফি আছে। এবং প্রত্যেকটা মানুষের জন্য আমার মমত্ববোধ আমার ইসলাম আমাকে শিখিয়েছে। আমার প্রথম পরিচয়টা হচ্ছে আমি মুসলিম, আর আমি যেহেতু বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, সুতরাং আমি বাংলাদেশি মুসলিম। বাংলাদেশকে আমি ধারণ করি, বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, বাংলাদেশের সব কিছুকে আমরা চেষ্টা করি। সংস্কৃতি কি হবে? বাংলাদেশি সংস্কৃতি যেটা মুসলিম সংস্কৃতি, আবহকালের বাংলাদেশে তো সুনির্দিষ্ট কোনো সাংস্কৃতিক কালচার ডেভেলপ করে নাই। বাংলাদেশের কালচারগুলো এক একটা সময় এক এক ধরনের হিজিমনি দিয়ে তৈরি হয়েছে। কি বলেন এটা? দেখেন এই অঞ্চলে যখন বখতিয়ার খলজি যখন 1203 সালে এখানে বিজয় অর্জন করলো, দীর্ঘ 500-550 বছর এখানে মুসলিম শাসন, স্বাধীন সুলতানি আমল ছিল। এখানে মানুষদের মধ্যে এক ধরনের ইসলামিক সেন্টিমেন্ট, ইসলামিক কালচারগুলো গ্রো আপ করেছে। এরপরে ব্রিটিশরা আসার পরে এখানে একটা ডিভাইড অ্যান্ড রুলস তৈরি হয়েছে 1663 সালের দিকে বা 1634 সালে যখন ব্রিটিশরা এখানে তাদের ব্যবসা বাণিজ্য করার পারমিশন পেয়েছিল, ওর পর থেকেই তারা এই কাশিম বাজারে তারা কুটির স্থাপন করেছিল। এই কুটির স্থাপন করায় ইঙ্গো হিন্দু একটা মৈত্রী তারা তৈরি করেছিল। অথচ মুসলিম সালতানাতের আমলে 550 বছরে এখানে 30% মাত্র মুসলমান ছিল, 70% ছিল হিন্দু। এই যে 30% মুসলমান 550 বছর শাসন করলো, অথচ সেইখানে হিন্দুদেরকে জোরপূর্বক ইসলাম ধর্মে দীক্ষিত করার ঘটনাগুলো নাই। ইভেন হায়দ্রাবাদ নগরীতে আপনি দেখবেন শত শত বছরের ইতিহাসে ইতিহাস হলে অনেক লম্বা হয়ে যাবে। আমি বলছি আমাদের সেটা ভারত নিয়ে আমরা কথা বলার দরকার নেই, আমরা এই বাংলাদেশ নিয়ে কথা বলি। কালচারাল বিবর্তনটা হয় হিস্ট্রির মাধ্যমে। কালচার তো রাতারাতি পরিবর্তন হয় না, তৈরি হয় না। আপনি আমাকে কালচার নিয়ে যখন কথা বলতে বলবেন, তখন আমি কালচারের হিস্ট্রির সাথে তো কালচারাল রিলেশন আছে। এই দেশের সংস্কৃতি, এই সমাজের চেহারা কেমন হবে? আপনি বলছেন যে ইসলামিক হবে। অধিকাংশ মানুষ যেহেতু মুসলিম, সুতরাং তাদের আইডিওলজি বা ধ্যান ধারণা তো ইসলামিক আকীদা অনুযায়ী হওয়া উচিত। এখন যদি কেউ মনে করে যে আমার এটা হওয়া উচিত না, সেটা তার শিক্ষার প্রভাবের কারণে সে করতে পারে। যে 10% যারা নন মুসলিম হবে তাদের কি অবস্থা হবে তখন? তারা তাদের আইডিওলজি বা তাদের ধর্ম যেটা পারমিশন করে সে অনুযায়ী সেটা পালন করবে। কেউ যদি আপনি বলছেন যে এটা একটা ধর্মভিত্তিক সমাজ হওয়া উচিত। অবশ্যই হওয়া উচিত, এবং সেই ভিত্তিতেই তো 1947 সালে পার্টিশন হয়েছিল। সেই ভিত্তি তো এখনো বাংলাদেশকে সেটাকেই ধারণ করে। আপনারা যে অনেক দিন ধরে এটা বলছেন আর কি, যে এই সমাজটা হওয়া উচিত ধর্মভিত্তিক সমাজ, এই সংস্কৃতি হওয়া উচিত ইসলামী সংস্কৃতি। অনেক দিন ধরেই কিন্তু আপনারা এই কথা বলছেন এবং এই স্লোগান দিয়ে আপনারা রাজনীতি করেছেন এবং নির্বাচন করেছেন। তত ভোট পাননি। আমি জানি না এবার কি হবে। তা মানে শেষবারও যখন আপনারা নির্বাচন করেছেন আপনারা 2টো সিট পেয়েছিলেন, ঠিক আছে? মানে আপনারা বলতে আমি মানে জামাত ইসলামের কথা বলছি, মানে আপনাদের অভিভাবক। এখানে একটা মানুষ তো এই যে ন্যারেটিভ, এটা তো মানুষ গ্রহণ করেনি, তাই না? আপনার কথার মধ্যে ফাঁকা আছে। বিগত 50 বছরের ইতিহাস বা স্বাধীনতার পরের ইতিহাস দেখবেন, জামাত ইসলামীকে খুব ভালোভাবে এই দেশে রাজনীতি করতে কতদিন দেয়া হয়েছিল। স্বাধীনতার পরে তো দলটা নিষিদ্ধ করা হয়েছিল। এরপরে যে দলই ক্ষমতায় আসছে, জামাত ইসলামকে কোণঠাসা করার চেষ্টা করছে। বিগত 17 বছর ধরে এই দলের উপরে কি ধরনের জুলুম নির্যাতন চালানো হয়েছে এগুলো অজানা আমাদের কাছে, কারোর কাছে না। এরপরেও এই দলটার যে জনপ্রিয়তা, সে তার আইডিওলজি তো মানুষের কাছে পৌঁছাইতেই পারে নাই, সে তার কথাগুলো মানুষের কাছে বলতে পারে নাই। যখন বলতে পারছে তখন মানুষ তাকে কিভাবে অ্যাকসেপ্ট করছে সেটা বুঝতে হবে। আর জামাত ইসলাম তো কাউকে কিছু চাপাই দিচ্ছে না, তার তো ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে দিয়ে আসতে চায়। সে তার এজেন্ডাগুলো সেট করে দিয়েছে, এই হচ্ছে আমার এজেন্ডা, তুমি এগুলাতে অ্যাপ্রিশিয়েট করলে তুমি আমাকে ভোট দাও। এই ন্যারেটিভটা মানুষের কাছে তো পপুলার হচ্ছে না, তাই না? মানুষের কাছে তো পৌঁছাতে হবে, পৌঁছানোর পরেই নাই পপুলার হবে। দীর্ঘ সময় ধরে তো একটা ফ্রেমিং এর মধ্য দিয়ে রাজনীতিতে নিয়ে যাওয়া হয়েছে এবং ফ্রেমিংটা করা হয়েছে 71
পক্ষ আর বিপক্ষের শক্তি। এই দেশকে এগিয়ে না নিয়ে বিভাজনের রাজনীতি করে একটা অংশকে দমন নিপীড়নের রাজনীতি করা হয়েছে, আর একটা অংশ এই চেতনার ব্যবসা করে অর্থনৈতিক বন্দোবস্ত করেছে তারা। এবং এই চেতনাগুলো একেবারে সূক্ষ্ম একটা বিষয়, যখন চেতনাকে ফ্রেমিং করে তখন তাদের অর্থনৈতিক বন্দোবস্ত নিজেদের মতো করতে পারে। আওয়ামী লীগ এই ফ্রেমিং করে $234 বিলিয়ন পাচার করেছে না দেশ থেকে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গগুলো এই রাষ্ট্রের স্ট্যান্ডগুলোকে সে ধ্বংস করে ফেলছে না। এগুলো তো ওই চেতনাকে মানদণ্ড হিসেবে নিয়েছে, চেতনার এগেইনস্টে যে গিয়েছে তাকে হত্যা করেছে, তাকে ফ্রেমিং করে ফেলেছে। আপনার কাছে শেষ প্রশ্ন, আপনার অভিভাবক সংগঠন জামাত ইসলামী এবার নির্বাচনে, আমাদের অভিভাবক সংগঠন না, আমাদের আদর্শিক সংগঠন, যেটা মানুষ যেভাবে দেখে আর কি, মানুষ মনে করে যে আপনাদের অভিভাবক তারা এই নির্বাচনে কেমন করবে বলে মনে হচ্ছে? আমার কাছে মনে হয় সরকার গঠন করার মতো ক্যাপাসিটি এখন জামাত ইসলামের হয়েছে, এবং মানুষের, আমরা রাস্তাঘাটে ঘুরি তো, উপশাখা লেভেল পর্যন্ত আমাদের যোগাযোগ, আমরা সেখানে যাই, মানুষের কথাগুলো শুনছি, মানুষ একটা বড় ধরনের পরিবর্তন চাচ্ছে। এবং কল্যাণ রাষ্ট্রের কথা জামাত ইসলাম যেটা বলছে, দুর্নীতিমুক্ত ফ্রি একটা সোসাইটি থাকবে, সেখানে মানুষের অধিকারগুলো থাকবে, তো এই কথাগুলো মানুষ অ্যাকসেপ্ট করছে। এবং পূর্বের জামাত ইসলামের যে অবস্থানগুলো সেগুলো মানুষ এখন বিশ্লেষণ করার চেষ্টা করছে। জেনজি, বিশেষ করে জেনজি এই প্রজন্ম, তাদের কাছে সব তো ওপেন, তারা সব কিছু অ্যানালাইসিস করতে পারছে। সুতরাং তারা, আমার মনে হচ্ছে জামাত ইসলামকে তারা চয়েস করবে এবং জামাত ইসলাম সামনে সরকার গঠন করতে পারবে। এবং তারা যে প্রতিশ্রুতি দিচ্ছে, সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও তারা একটা জাতীয় সরকার গঠন করবে এবং সব দলকে নিয়ে তারা এই বাংলাদেশকে গড়ে তুলতে চায়। এই যে কথাগুলো তারা বলছে, তারা তাদের কথার উপরে অটল থাকবে, বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখবে এবং বাংলাদেশপন্থী একটা রাজনীতি তারা গড়ে তুলবে, এটা আমাদের প্রত্যাশা। নুরুল ইসলাম সাদাম, আপনাকে ধন্যবাদ আপনার সময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ।